চিকিৎসকদের উপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলনে এই আশ্বাস দেন তিনি। এরপরই কাল রাত ৮টা পর্যন্ত কর্মবিরতি স্থগিত করেন ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে শাহবাগ থানায় ৪ জনের নাম উল্লেখ সহ ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতের বিরুদ্ধে মামলা হয়েছে। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে ২ জন। এরপর কমপ্লিট শাটডাউনের কর্মসূচি স্থগিত করেন চিকিৎসকেরা। গতকাল শনিবার রাতে হাসপাতালটিতে চিকিৎসকদের উপর হামলার ঘটনা ঘটে। আজ রোববার ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন ঢামেক নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ। ভিসি ছিলেন, ভিসিও ছিলেন, কাজে তিনিও বলতে পারবেন তার কোন ছাত্র তার সাথে এসছেন, এরা কি ছাত্র নাকি অন্য কেউ সেটাও উনি বলতে পারবেন, কাজে উনি সাথে ছিলেন এবং তার সাথে আরো কয়েকজন শিক্ষক ছিল। কাজে আমরা তাদের কাছ থেকে জিনিসটা আইডেন্টিফাই করতে পারবো এবং আমরা খুব দ্রুত তাদেরকে ধরে ফেলতে পারবো বলে আমরা আশা করছি। চিকিৎসকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার এবং নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে গেছেন ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকেরা। একই দাবিতে সারা দেশে চিকিৎসা না দিতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন। এ কর্মসূচির কারণে চরম দুর্ভোগে পড়েছেন শত শত রোগী। অন্যদিকে এ হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা এভাবেই জরুরি বিভাগের সামনে স্ট্রেচারে পড়ে আছে মধ্যবাড্ডার সুবর্ণা আক্তার। অসহ্য ব্যথায় কাতরাচ্ছেন, কিন্তু এই নারী পাচ্ছেন না চিকিৎসা। নিউমোনিয়ায় আক্রান্ত ১.৫ মাস বয়সী শিশু রাকিনুরের বাবা কাগজপত্র হাতে অস্থির হয়ে আছেন। সন্তানের চিকিৎসার জন্য জরুরি বিভাগের সামনে কখনো ডাক্তারদের কক্ষে দৌড়াচ্ছেন। এখনই চিকিৎসা না পেলে বাঁচানো সম্ভব না সন্তানকে, কিন্তু কোথাও নেই কেউ। আমার বাচ্চা মারা গেলে কে রিকশা কে নেবে? ভিতরে ডাক্তার নাই, কোনো নার্স নাই, মানে কোনো কিছু নাই। শিশু রাকিনুর কিংবা সুবর্ণার মতো শত শত রোগী কাতরাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের সামনে। বেশি বিভাগে ঢাকার বাইরে থেকে আসা রোগী আসছে এখানে একটা ট্রিটমেন্ট করার জন্য। এখন দেখতেছি এখানে সমস্যা, গঞ্জাম হুনতাছি, ডাক্তার নাই, বাইরে খাড়া করে রাখছে। সড়ক দুর্ঘটনায় আহত নরসিংদীর সুমন কয়েক ঘন্টা অপেক্ষা করেও চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন। কেউ অপেক্ষা করছেন সেবা পাওয়ার আশায়। আমাদেরকে রেফার করছে আর কি, তো আমরা রুগী নিয়ে আসছি। আসার পরে বলতেছে যে আজকে নাকি রুগী ভর্তি করার সময় মানে ডাক্তারদের কর্মবিরতি আর কি, তো আমরা চেষ্টা করছি, ভর্তি করতে পারতেছি না। গত শনিবার রাতে ঢাকা মেডিকেলে ভুল চিকিৎসার অভিযোগ এনে একদল বহিরাগত চিকিৎসকদের উপর হামলা করে। এ ঘটনার প্রতিবাদে রোববার সকাল থেকে ঢাকা মেডিকেলে কর্মবিরতি শুরু হয়। এক পর্যায়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। জানান চিকিৎসকদের নিরাপত্তায় স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশ গঠন করতে হবে। সারা বাংলাদেশের যত চিকিৎসক আছেন সমস্ত চিকিৎসক আজকে এখন থেকে কমপ্লিট শাটডাউনে যাবেন। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন তা জানা নেই। আদালত চাইলে তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এক প্রশ্নের জবাবে বলেন, সম্প্রতি ভারতের সঙ্গে করা বাংলাদেশের সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করা হবে। দেশের স্বার্থ রক্ষা হলে চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এরই মধ্যে বাতিল হয়েছে সব কূটনৈতিক পাসপোর্ট। ফলে তিনি কিভাবে অবস্থান করছেন প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। এটা আপনারা ভারতীয় থেকে জিজ্ঞেস করেন যে কি স্ট্যাটাস তাদের, কিভাবে রেখেছে তারা। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে কমপক্ষে ১০০ মামলা হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা হবে কিনা। ফেরত চাইলে দিতে হবে, এটা আমি ঠিক মেন করি। আমি যেটা মেন করার চেষ্টা হলো যে যদি লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, চাইবো সত্যি। এটাই যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। ভারত দেবে কিনা সেটা তাদের ব্যাপার। গত জুনে দিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে 10টি সমঝোতা স্মারক সই হয়। চূড়ান্ত চুক্তির আগে এগুলো পুনর্বিবেচনা করা হবে বলেও জানান উপদেষ্টা। এমওইউ সবসময়ই কিন্তু আবার এটার ওই চুক্তির পর্যায়ে যাওয়ার আগে এটা বিবেচনা করাই হয়, সেটা করা যেতেই পারে। এমওইউ কিন্তু চূড়ান্ত চুক্তি না, কাজে এটা তো আমাদের স্বার্থ ঠিকমতো রক্ষিত হয়েছে কিনা সেটা আমরা দেখতেই পারি এবং সেই অনুযায়ী
স্বার্থ রক্ষা করে যেগুলি চুক্তি করার জন্য সেটা আমরা করব। বাংলাদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা প্রশ্নে উপদেষ্টা বলেন, তারা এখন কিছুটা ভীতির মধ্যে থাকলেও শিগগিরই তা কেটে যাবে। নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন, এটুকুই এখন পর্যন্ত সিদ্ধান্ত। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। টেকসই রাষ্ট্র সংস্কারের জন্য জনগণের অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেন তিনি। সকালে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে দেয়া ভিডিও বার্তায় এসব কথা বলেন তারেক রহমান। বলেন, রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। জনগণের লুণ্ঠিত ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র সংস্কারে প্রথম পদক্ষেপ হিসাবে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন, দুদক সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার কিংবা পুনর্গঠন জরুরি। সেই লক্ষ্য অর্জনে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে বলে আমরা মনে করি। ভবিষ্যতে সঠিক রাজনীতির মধ্য দিয়ে বিএনপি দেশকে নেতৃত্ব দেবে বলে আশা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি আরও বলেন, লাখো নেতাকর্মীর ত্যাগ আর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় কেউ যেন নস্যাৎ করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বহু বছর পর উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। কোনো ধরনের বাধা না থাকায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। যোগ দেন ঢাকা মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেলা 11টায় শ্রদ্ধা নিবেদনের সময় নির্ধারিত থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাধিস্থলে জড়ো হন নেতাকর্মীরা। বেলা 11:30টার দিকে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান মহাসচিব। এ সময় বিএনপি মহাসচিব জানান, একদলীয় শাসন থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি। জিয়াউর রহমানের 19 দফা জাতিকে আলোর পথ দেখিয়েছে। ছাত্র জনতা নতুন করে যে স্বাধীনতা এনে দিয়েছে তার জন্য 15 বছর সংগ্রাম করেছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 700-র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, 2000-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামের জন্য। শত জুলুম নির্যাতনেও বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। দেশ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই বলেও জানান তিনি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে। বন্যার কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর 5 দিনের কর্মসূচি কমিয়ে একদিনে এনে বাকি অনুষ্ঠানের খরচের টাকা বন্যার্তদের দিচ্ছে বিএনপি। 46 বছরের রাজনীতিতে গত এক যুগ সবচেয়ে কঠিন সময় পার করা বিএনপির এবারের প্রতিষ্ঠাবার্ষিকী একটু ভিন্ন আমেজে। প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীদের প্রত্যাশা, ছাত্র জনতার আন্দোলনে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তারা যখনই নির্বাচন দেবে সেই নির্বাচনে ভোটের মাধ্যমে সরকার গঠন করবে বিএনপি। জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় থানা সহ বিভিন্ন স্থান থেকে লুট ও হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হচ্ছে। রোববার এক বিজ্ঞপ্তিতে সরকারি ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানের কথা নিশ্চিত করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আহমেদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, 4 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যৌথ অভিযানে অংশ নেবে সেনাবাহিনী সহ সব বাহিনী। চলতি বছরের জানুয়ারিতে পুলিশের বিশেষ শাখার দেয়া তথ্য মতে সারা দেশে বৈধ অস্ত্র 50,310টি, এর মধ্যে ব্যক্তিগত অস্ত্র 45,226টি। বাকিগুলো বিভিন্ন আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠানের নামে লাইসেন্স করা। 10,215টি অস্ত্র রয়েছে রাজনীতিবিদদের কাছে। 5ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর বিভিন্ন থানায় হামলা চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্র, গোলাবারুদ লুট করে দুর্বৃত্তরা। সেসব অস্ত্র এবং আগে থেকে অনেকের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারেই যৌথ অভিযান চলবে।
আশুলিয়া থানা এলাকায় ভ্যানে মরদেহ স্তূপ করে রাখার ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দুপুরে আশুলিয়া থানা পরিদর্শন শেষে কথা জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মুঈদ। তিনি বলেন, অ্যাডিশনাল এসপি ও ডিএসবি কর্মকর্তার সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ভিডিও পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে ঢাকার এসপি বলেন, এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করা গেলেও এখনই তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। তবে শিগগিরই তাদের নাম প্রকাশ ও তাদের বিরুদ্ধে মামলা করার কথা জানান পুলিশ সুপার আহমেদ মুঈদ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে ভ্যানে মরদেহ তুলতে দেখা যায়। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত 2 ছাত্রের নামে অডিটোরিয়াম ও মুক্তমঞ্চের নামকরণ হলো মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST-তে। তাদের অভিভাবকদের উপস্থিতিতে নামকরণের সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ। MISTর CSC বিভাগের ছাত্র শায়েক আসহাবুল ইয়ামিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত ইয়ামিনকে 18 জুলাই সাভারে পুলিশের বিশেষায়িত যান এপিসির ওপর থেকে রাস্তায় ফেলে দেওয়া হয়। নির্মম এই দৃশ্য আন্দোলনের ভয়াবহতম চিত্র হিসেবে প্রচারিত হয় বিশ্বের গণমাধ্যমে। পুলিশের নির্মমতায় হাসপাতালে নেয়ার আগেই মারা যান ইয়ামিন। মৃত্যুর পর দাফন নিয়েও দুর্ভোগ পোহাতে হয় ইয়ামিনের পরিবারকে। ওর আপুকে বলতো যে তোমাদের হলের থেকে কিন্তু আমাদের খাবার টাবারের মান ভালো, আর আমি চলে আসলে আমার অনেক বন্ধুদেরই অসুবিধা হয়, কারণ ওরা যখন ক্লাসে কিছু বুঝতে পারে না তখন আমাকে জিজ্ঞেস করে। এখনো শুকায়নি মায়ের চোখের পানি। ঘটনা শুনে হতবাক ইয়ামিনের সহপাঠী, শিক্ষক সবাই। ঠিক একদিন পর 19 জুলাই মিরপুর 10 নম্বর এলাকায় গুলিতে নিহত হন MISTর সাবেক ছাত্র রাকিবুল হোসেন। সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই, যে যারাই আমার সন্তানকে, নিরপরাধ সন্তানকে গুলি করে হত্যা করেছে তাদের বিচার হোক। আমি আর কথা বলতে চাচ্ছি না। গণ অভ্যুত্থানে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে MISTর অডিটোরিয়ামের নামকরণ হলো ইয়ামিনের নামে, অন্যদিকে মুক্তমঞ্চ হলো রাকিবুলের নামে। তাদের বীর শহীদ হিসেবে সম্মান জানান প্রতিষ্ঠানের প্রধান। বীর শহীদ ইয়ামিন এবং রাকিবুল, আপনারা সবাই জেনেছেন, তারা অত্যন্ত সৎ এবং মেধাবী ছাত্র ছিলেন। সত্য, ন্যায় ও সমতা ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে তাদের এই ত্যাগ এবং অবদান যুগে যুগে তরুণ সমাজকে অনুপ্রেরণা এবং সাহস যোগাবে। এদিকে MISTর লাইব্রেরিতে উদ্বোধন করা হয় শহীদ ইয়ামিন রাকিবুল কর্নার, খোলা হয় শোক বই। ইয়ামিন রাকিবের মতো মেধাবীদের মেধা থেকে হয়তো এই জাতি বঞ্চিত হবে, কিন্তু যত মেধাবীর পদচারণা হবে এই ক্যাম্পাসে, তাদের যে বীরত্ব, এই স্বৈরাচার এবং অনিয়মের প্রতি, তা তাদের কাছে হয়ে থাকবে এক অবিস্মরণীয় দৃষ্টান্ত। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মিরপুর সেনানিবাস, ঢাকা। আগামী 3 বছর বিদ্যুৎ জ্বালানির দাম না বাড়ানোর আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। এজন্য অযৌক্তিক খরচ কমানো এবং ঘাটতি সমন্বয়ের দাবি তাদের। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে জ্বালানি খাতের সংস্কারে কমিশন গঠন সহ 11 দাবি তুলে ধরে সংগঠনটি। গত বছর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত 4 দফায় বিদ্যুতের মোট দাম বেড়েছে প্রায় 25%, যার মাসুল গুনতে হচ্ছে সাধারণ ভোক্তাকেই। ক্যাপাসিটি চার্জের নামে গত 15 বছরে বিদ্যুৎ খাতে খরচ 1 লাখ কোটি টাকা, যার সিংহভাগই গেছে আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ বিভিন্ন কোম্পানিতে। প্রতিযোগিতা এড়িয়ে যেমন খুশি তেমন দামে বিদ্যুৎ ও জ্বালানি বিক্রির মাধ্যমে লুটপাট হয়েছে হাজার হাজার কোটি টাকা। ক্যাবের দাবি, কেবল 2022 সালেই বিদ্যুৎ খাতে লোপাট হয়েছে 35,000 কোটি টাকা। সংবাদ সম্মেলনে জ্বালানি খাতের বেশ কিছু সংস্কারের দাবি তুলে ধরে ভোক্তাদের সংগঠনটি। তেলের দাম ঠিক করতে সাবেক সরকারের পথে না হাঁটার আহ্বান তাদের। টেকনিক্যাল লস, যে সমস্ত ব্যয় সংযোজন করে মূল্যহান নির্ধারণ করেছে, সমস্ত কিছু তারা আড়াল করেছে এবং আড়াল করে যাচ্ছে এখন পর্যন্ত। যারা আড়াল করেছে তারা অলিগার, সেই অলিগার ধর্ষণের জায়গা সরকারের জন্য ভয়ানক রকমের চ্যালেঞ্জিং। যদি আমরা সরকারের পাশে দাঁড়াতে ব্যর্থ হই তাহলে সরকার ব্যর্থ হবে। মুনাফাবিহীন নীতি গ্রহণের তাগিদের পাশাপাশি পেট্রোবাংলা সহ জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানগুলোতে মন্ত্রণালয়ের কর্তৃত্ব বন্ধের দাবি করেছে ক্যাব। লুণ্ঠনমূলক ব্যয়টাকে যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে কিন্তু এই ঘাটতি সমন্বয় করা সম্ভব। ভোক্তার জ্বালানি অধিকার সংরক্ষণে জ্বালানি সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা আমরা একই সাথে এই দুইয়ের মধ্যে দেখবেন যে একটা অ্যাকশন প্ল্যানও কিন্তু আমরা চাইছি।
অনিয়ম দুর্নীতি করে বিদ্যুৎ জ্বালানি খাতের সুবিধা নেয়া প্রতিষ্ঠানগুলোর সম্পদ বাজেয়াপ্তের পদক্ষেপও চাইছেন ভোক্তারা। যেখানে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা লুণ্ঠন হয়ে গেছে, সেগুলো আদায় করার ব্যাপার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুন্দরবনের পশ্চিমবঙ্গ অংশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে 11 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের কোস্টাল পুলিশ। আটক সবাই খুলনার কয়রা থানার বাসিন্দা বলে জানিয়েছে তারা। কয়েকদিন আগে বাংলাদেশ থেকে পালিয়ে সুন্দরবনের ভারতীয় অংশে লুকিয়েছিলেন তারা। শুক্রবার সুন্দরবনের লাগোয়া এলাকার জঙ্গলে টহল দেওয়ার সময় বাংলাদেশিদের দেখতে পান পশ্চিমবঙ্গের বনকর্মীরা। এ সময় তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন তারা। পরে আটককৃতদের সুন্দরবন কোস্টাল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।